বিবিএস পাস শিক্ষাবর্ষের ছাত্রীদের অনলাইন ভিডিও ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি সুফিয়া মিতু ম্যাডাম, ব্যবস্থাপনা বিভাগ, আগ্রাবাদ মহিলা কলেজ। আমরা গত ক্লাসে যে প্রশ্নটি আলোচনা করেছিলাম সেটি ছিল লিখিত যোগাযোগ কি, লিখিত যোগাযোগের সুবিধা এবং অসুবিধা। আজকে আমরা মৌখিক যোগাযোগের সুবিধা এবং অসুবিধা নিয়ে আলোচনা করব। তার আগে আমরা একটু জেনে নেই যে মৌখিক যোগাযোগ বলতে কি বোঝায়। মুখে শব্দ উচ্চারণের মাধ্যমে যে যোগাযোগ সংগঠিত হয়ে থাকে সেই যোগাযোগকে আমরা এক কথায় বলবো মৌখিক যোগাযোগ। হ্যাঁ, তো মৌখিক যোগাযোগ এমন একটা প্রত্যক্ষ যোগাযোগ ব্যবস্থা যেখানে প্রেরকের সাথে প্রাপকের পারস্পরিক কথা বলার মাধ্যমে বা পারস্পরিক উক্তি বলার মাধ্যমে বা শ্রবণের মাধ্যমে সংগঠিত হয়ে থাকে। হ্যাঁ, তো এখানে মৌখিক যোগাযোগের মাধ্যমে সংবাদ প্রেরণের ক্ষেত্রে সংবাদ প্রেরক বা সংবাদ প্রাপক সামনাসামনি কথোপকথনের মাধ্যমে বা অন্য কোনো যান্ত্রিক কৌশলের মাধ্যমে বা অন্য কোনো ইলেকট্রনিক কৌশলের মাধ্যমে নিজেদের মধ্যে তথ্য, ভাব, বার্তা, সংবাদ এগুলো বিনিময় করে থাকে। হ্যাঁ? তো আমরা এক কথায় বলব যে মৌখিক শব্দ বলার মাধ্যমে ২ বা ততোধিক ব্যক্তির মধ্যে যে যোগাযোগ সংগঠিত হয়ে থাকে সেই যোগাযোগকে এক কথায় মৌখিক যোগাযোগ বলে। তাহলে মুখ এবং কান এই ২ টি অঙ্গ মৌখিক যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা বা মুখ্য ভূমিকা পালন করে থাকে। তো মৌখিক যোগাযোগের কয়েকটি মাধ্যম আছে যেমন সভা, কনফারেন্স, লেকচার, সাক্ষাৎকার, প্রত্যক্ষ কথোপকথন, টেলিফোনে কথোপকথন এগুলো হচ্ছে মৌখিক যোগাযোগের প্রধান মাধ্যম। ঠিক আছে? তাহলে আমরা মৌখিক যোগাযোগ সম্পর্কে কি জানলাম? আমরা বলব যে মৌখিক শব্দ বলার মাধ্যমে ২ বা ততোধিক ব্যক্তির মধ্যে সংগঠিত যোগাযোগকে এক কথায় মৌখিক যোগাযোগ বলে। তো মৌখিক যোগাযোগের সুবিধা অনেক। হ্যাঁ, মৌখিক যোগাযোগের সুবিধা অনেক। এ ধরনের যোগাযোগ সাধারণত আনুষ্ঠানিক প্রকৃতির হয়ে থাকে। তো কি সুবিধা আছে? আমরা এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্টস এখানে আলোচনা করব। ১ম এ আছে সময়ের সাশ্রয়। হ্যাঁ? সময়ের সাশ্রয় হচ্ছে মৌখিক যোগাযোগের মাধ্যমে লিখিত যোগাযোগের চাইতেও মৌখিক যোগাযোগের মাধ্যমে খুব দ্রুততার সাথে সংবাদ প্রেরণ করা যায়। হ্যাঁ? যেকোনো পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন হলে সেখানে কিন্তু মৌখিক যোগাযোগ খুব গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ভূমিকা রাখে। হ্যাঁ? এবং এই ধরনের পদ্ধতিতে দ্রুত তথ্য, বার্তা, ভাব, সংবাদ বিনিময় করা যায় বলে কাজটাও কিন্তু খুব দ্রুততার সাথে সম্পাদন করা সম্ভব হয়। ২য় পয়েন্টটা হচ্ছে ব্যয় হ্রাস। সামনাসামনি কথা বলার মাধ্যমে, সামনাসামনি কথোপকথনের মাধ্যমে সম্পাদিত মৌখিক যোগাযোগের ফলে প্রতিষ্ঠানের যোগাযোগ বিষয়ক ব্যয় কমে যায়। আমি আবারও বলছি যে সামনাসামনি কথোপকথনের মাধ্যমে মৌখিক যোগাযোগের ফলে প্রতিষ্ঠানের যে যোগাযোগ বিষয়ক যে খরচ আছে সেটা কিন্তু অনেকাংশে কমে যায়। অর্থাৎ এক্ষেত্রে খাতা, কলম, কাগজ ক্রয় বাবদ কোনো প্রকার অর্থ ব্যয় করতে হয় না। যার কারণে খরচ কম হয়। ৩ নম্বর পয়েন্ট হচ্ছে নিবিড় সম্পর্ক। নিবিড় সম্পর্ক হচ্ছে যোগাযোগ প্রক্রিয়ায় যে দুটো পক্ষ আছে বার্তা প্রেরক, বার্তা প্রাপক উভয়ের মধ্যে বা সংশ্লিষ্ট পক্ষসমূহের মধ্যে নিবিড় সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে মৌখিক যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো যার কারণে এই ধরনের যোগাযোগের মাধ্যমে পক্ষগুলো তাদের মধ্যকার আবেগ, তাদের মধ্যকার অনুভূতি, ধারণা, ঘটনা, উপলব্ধি কার্যকরভাবে পরস্পরের মধ্যে বিনিময় করতে পারে। যার ফলে উভয় পক্ষের মধ্যে মৌখিক যোগাযোগের মাধ্যমে একটা মধুর সম্পর্ক বা একটা নিবিড় সম্পর্ক স্থাপিত হয়ে থাকে। কেমন? ৪ নম্বর পয়েন্ট হচ্ছে প্রচিতকরণ। প্রচিতকরণ মানে কর্মীদের প্রচিতকরণ করা, উদ্বুদ্ধ করা, উৎসাহিত করা, প্রণোদনা প্রদান করা, নিয়ন্ত্রণের ক্ষেত্রে মৌখিক যোগাযোগ কিন্তু একটা শক্তিশালী হাতিয়ার বা শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করে। তো সেজন্য ব্যবস্থাপক যখন অধস্তনদের কাছে তথ্য পাঠায়, তখন অন্যান্য যোগাযোগ মাধ্যমের চাইতে মৌখিক যোগাযোগকেই সবচাইতে গুরুত্বপূর্ণ মনে করে বা সবচাইতে সঠিক মনে করে। ৫ নাম্বার পয়েন্টস হচ্ছে দ্রুত সংবাদ প্রেরণ। লিখিত যোগাযোগের চাইতে মৌখিক যোগাযোগ কিন্তু একটি প্রত্যক্ষ যোগাযোগ মাধ্যম। হ্যাঁ? ফলে এই ধরনের যোগাযোগ পদ্ধতির ফলে সংবাদ বা বার্তা বা তথ্য খুব দ্রুততার সাথে প্রেরকের কাছ থেকে প্রাপকের কাছে পাঠানো যায়। হ্যাঁ? এটা একটা বড় সুবিধা। ৬ নম্বর পয়েন্ট হচ্ছে দ্রুত ব্যাখ্যা প্রদান। মৌখিক যোগাযোগের মাধ্যমে খুব দ্রুততার সাথে ব্যাখ্যা প্রদান করা যায়। মৌখিক যোগাযোগের মাধ্যমে বার্তা প্রাপক সে যে বার্তা পায়, সে যে তথ্য পায়, সে যে সংবাদ পায়, প্রাপ্ত সংবাদের যেকোনো ব্যাখ্যা সে দ্রুত বার্তা প্রেরকের কাছ থেকে চাইতে পারে। যার ফলে প্রেরক, প্রাপক উভয়ের মধ্যে কার্যকরভাবে তথ্য বা বার্তা বা সংবাদ বিনিময় সংগঠিত হয়ে থাকে। কেমন? ৭ নাম্বার হচ্ছে তাৎক্ষণিক ফলাবর্তন। মৌখিক যোগাযোগের মাধ্যমে কিন্তু তাৎক্ষণিক ফলাবর্তন বা ফিডব্যাক পাওয়া যায়। অর্থাৎ মৌখিক যোগাযোগের মাধ্যমে বার্তা প্রাপক অতি দ্রুত প্রাপ্ত সংবাদের বিষয়ে তার যে প্রতিক্রিয়া,
তার যে প্রত্যুত্তর সেটা কিন্তু বার্তা প্রেরকের কাছে খুব সহজেই পৌঁছাতে পারে। ৮ নম্বর পয়েন্ট হচ্ছে আনুষ্ঠানিকতার পরিহার। লিখিত যোগাযোগের মতো মৌখিক যোগাযোগের ক্ষেত্রে কিন্তু তেমন আনুষ্ঠানিকতার প্রয়োজন হয় না। একটা অনানুষ্ঠানিক মাধ্যম এটা। তো এইরূপ যোগাযোগের মাধ্যমে উভয় পক্ষই তাদের সুবিধামতো সময়ে, তাদের সুবিধামতো স্থানে তথ্য, সংবাদ, ভাব, বার্তা এগুলো কিন্তু আদান-প্রদান করতে পারে। এবং এই ধরনের যোগাযোগের ক্ষেত্রে বা এই ধরনের আদান-প্রদানের ক্ষেত্রে কিন্তু খুব বেশি আনুষ্ঠানিকতা পালনের প্রয়োজন হয় না। সবশেষ হচ্ছে অশিক্ষিত লোকদের সাথে যোগাযোগ। মৌখিক যোগাযোগ পদ্ধতি অশিক্ষিত লোকদের জন্যে যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে সবচাইতে উত্তম পদ্ধতি, সবচাইতে কার্যকর পদ্ধতি। হ্যাঁ? কারণ অশিক্ষিত লোকদের কিন্তু লেখাপড়া জানা নাই। তো লেখাপড়া জানা না থাকার কারণে তাদের সাথে মৌখিক যোগাযোগের মাধ্যমে খুব সহজেই তথ্য, সংবাদ, বার্তা, ভাব এগুলো কিন্তু বিনিময় করা সম্ভব হয়। তাহলে এগুলো হচ্ছে মৌখিক যোগাযোগের সুবিধা। এখন এই সুবিধার পাশাপাশি বেশ কিছু আ অসুবিধাও রয়ে গেছে। আমরা সেগুলো একটু আলোচনা করব। ১ম পয়েন্ট আসো বোঝাপড়ার অভাব। কেমন? বোঝাপড়ার অভাব। এটা কি বলছে দেখো, মৌখিক যোগাযোগের আ বক্তার বক্তব্য বা প্রেরকের বক্তব্য বা বার্তা প্রাপক কর্তৃক বা শ্রোতা কর্তৃক না শোনার কারণে বা না শোনা বা না বুঝার একটা সম্ভাবনা থাকে। হ্যাঁ? না শোনার বা না বুঝার একটা সম্ভাবনা থেকে যায়। ফলে এই ধরনের যোগাযোগের ক্ষেত্রে বার্তার বা সংবাদের বা তথ্যের একটা ভুল বোঝাবুঝির সম্ভাবনা দেখা দেয়। ঠিক আছে? ২ নম্বর পয়েন্ট হচ্ছে অসঠিক বার্তা। অসঠিক বার্তা হচ্ছে মৌখিক যোগাযোগে বার্তা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আ সেগুলো হচ্ছে যেমন যখন বার্তাটা তৈরি করা হয় তখন হচ্ছে ভুল শব্দ চয়ন, হ্যাঁ? অথবা ঘটনার কোনো গুরুত্বপূর্ণ অংশ পরিহার করা অথবা বক্তব্য প্রদানের ক্ষেত্রে কোনো অসঠিক বার্তা অথবা অমনোযোগিতা ইত্যাদি কারণে কিন্তু মৌখিক যোগাযোগের বার্তা যথার্থ বা সঠিক নাও হতে পারে। কেমন? ৩ নম্বর পয়েন্টস হচ্ছে সময় সাপেক্ষ। অনেক ক্ষেত্রে মৌখিক যোগাযোগ সময় সাপেক্ষ এবং অনেক সময় এটাকে সময় অপচয়কারী যোগাযোগ ব্যবস্থা বলা হয়ে থাকে। বিশেষ করে কোনো সভা বা কোনো কনফারেন্সে দেখা যায় যে দীর্ঘ আলোচনা হচ্ছে। দীর্ঘ আলোচনার পরও কিন্তু কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যায়নি বা কোনো সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো সিদ্ধান্ত গ্রহণ করা ছাড়াই কিন্তু সেই সভা বা কনফারেন্সের সমাপ্তি ঘটে। তো সেক্ষেত্রে দেখা যায় যে মৌখিক যোগাযোগ একটা সময় সাপেক্ষ। হ্যাঁ? তারপরে ৫ নাম্বার পয়েন্টসটা হচ্ছে ৪ নাম্বার পয়েন্টসটা হচ্ছে অস্বীকৃতির সম্ভাবনা। অস্বীকৃতির সম্ভাবনা হচ্ছে মৌখিক যোগাযোগের বার্তার কোনো প্রামাণ্য দলিল সংরক্ষণ করা যায় না। যেটা লিখিত যোগাযোগের ক্ষেত্রে প্রামাণ্য দলিল সংরক্ষণ করা যায় বা লিখিত যোগাযোগ প্রামাণ্য দলিল হিসেবে সংরক্ষণ করা সম্ভব হয়। কিন্তু মৌখিক যোগাযোগ বার্তায় কিন্তু কোনো প্রামাণ্য দলিল সংরক্ষণ করা যায় না। যার ফলে পরবর্তীতে সংবাদ প্রেরক বলো, সংবাদ প্রাপক বলো কখনো তাদের স্বার্থে তারা কিন্তু এই ধরনের তথ্য, এই ধরনের বার্তা বা এই ধরনের সংবাদ অস্বীকার করতে পারে। ঠিক আছে? ৫ নাম্বার হচ্ছে আইনগত বৈধতাহীন। আইনগত বৈধতাহীন মানে যেহেতু মৌখিক যোগাযোগের বার্তা সংরক্ষণ করা যায় না, তো যায় না বলে এটা অনেক সময় কিন্তু অনেক সময় এর আইনগত কোনো বৈধতা থাকে না। তবে এখানে যদি মৌখিক যোগাযোগটা যদি বার্তাটা যদি কোনো ক্যাসেটে বা সিডিতে রেকর্ড করা সম্ভব হয়, তবে সেটা কিন্তু আইনের দৃষ্টিতে আ মূল্যায়ন করা সম্ভব হয়। তখন একটা বৈধতা থাকে। হ্যাঁ? এর পরের পয়েন্টসটা হচ্ছে আ যান্ত্রিক কৌশল ভিন্ন দূরবর্তী কারো সাথে যোগাযোগ অনুপযুক্ত। যান্ত্রিক কৌশল ভিন্ন দূরবর্তী কারো সাথে যোগাযোগ অনুপযুক্ত। অর্থাৎ যান্ত্রিক কৌশল বলতে আমরা কি বুঝি? যেমন টেলিফোন, রেডিও, টেলিভিশন এগুলোর সাহায্য ছাড়া মৌখিকভাবে দূরবর্তী কারো সাথে যোগাযোগ করা যায় না। হ্যাঁ? এটা একটা সমস্যা। তথ্যের গোপনীয়তা ফাঁস। হ্যাঁ? তো মৌখিক যোগাযোগের মাধ্যমে অনেক সময় কিন্তু তথ্যের গোপনীয়তা প্রকাশিত হয়ে থাকে। হ্যাঁ? প্রাপকের সাথে মৌখিকভাবে তথ্য বিনিময়কালে অনেক সময় প্রেরক অসাবধানতাবশত গোপন কোনো তথ্য বাইরে কারো সম্মুখে যদি বলে ফেলে, তখন কিন্তু সেটার আর আ সেটা কিন্তু সকলের সামনে প্রকাশিত হয়ে যায়। তথ্যের গোপনীয়তা কিন্তু ফাঁস হয়ে যায়। তথ্যের গোপনীয়তা কিন্তু বিনষ্ট হয়। ঠিক আছে? পরের পয়েন্টসটা হচ্ছে আম দীর্ঘ সংবাদ যোগাযোগে অনুপযুক্ত। দীর্ঘ সংবাদ যোগাযোগ অনুপযুক্ত এটা একটা প্রধান সমস্যা। মৌখিক যোগাযোগের মাধ্যমে কোনো দীর্ঘ বা জটিল সংবাদ আদান-প্রদান করা যায় না। হ্যাঁ? এটা একটা প্রধান সমস্যা। অনেক সময় দেখা যায় যে বার্তা গ্রাহক, হ্যাঁ? যিনি বার্তাটা গ্রহণ করবেন, বার্তা প্রাপক, মৌখিক বার্তা তেমন আগ্রহের সাথে মনোযোগের সাথে গ্রহণ করে না। ফলে অনেক সময় কি হয়? মৌখিক যোগাযোগের মূল উদ্দেশ্য কিন্তু ব্যাহত হয়ে থাকে। আরেকটা পয়েন্ট হচ্ছে সংবাদ সূত্র হিসেবে ব্যবহারের অনুপযুক্ত। মৌখিক যোগাযোগ বার্তা আমরা আগেও বলেছি যে মৌখিক যোগাযোগ বার্তা ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করা যায় না বলে কখনোই সেটা সংবাদ সূত্র হিসেবে
হ্যাঁ, সোর্স অফ ইনফরমেশন, হ্যাঁ, সংবাদ সূত্র হিসেবে কিন্তু কখনো এটা ব্যবহার করা যায় না। অর্থাৎ মৌখিক যোগাযোগ কখনোই প্রতিষ্ঠানে তথ্যভিত্তিক সৃষ্টিতে অবদান রাখতে পারে না। তাহলে এগুলো হচ্ছে কি মৌখিক যোগাযোগের সমস্যা। আমি আবারও বলছি, বোঝাপড়ার অভাব, অসঠিক বার্তা, সময় সাপেক্ষ, অস্বীকৃতির সম্ভাবনা, আইনগত বৈধতাহীন, যান্ত্রিক কৌশল ভিন্ন, দূরবর্তী কারোর সাথে যোগাযোগ অনুপযুক্ত, তথ্যের গোপনীয়তা ফাঁস, দীর্ঘ সংবাদ যোগাযোগে অনুপযুক্ত, এবং সবশেষ পয়েন্টস হচ্ছে সংবাদ সূত্র হিসেবে ব্যবহারের অনুপযোগী। এবং আরো কিছু পয়েন্টস আছে। তো সবশেষে আমরা এই কথাটা বলতে পারি উপসংহারে, লিখিত এবং মৌখিক উভয় যোগাযোগে কিন্তু প্রতিষ্ঠানের কার্য সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কোনো একটিকে বাদ দিয়ে অন্যটির উপরে কিন্তু অধিক গুরুত্ব আরোপ করা যাবে না। হ্যাঁ, কোনো একটিকে বাদ দিয়ে যদি অন্যটির উপর, একটিকে বাদ দিয়ে যদি অন্যটির উপর যদি আমরা অধিক গুরুত্ব আরোপ করি, তাহলে যোগাযোগের ক্ষেত্রে কিন্তু সেটা কার্যকর হবে না। যোগাযোগের ক্ষেত্রে কিন্তু শূন্যতার সৃষ্টি হতে পারে। তাই পরিস্থিতি বিবেচনা করে যখন যে ধরনের যোগাযোগ উত্তম হবে, যখন যে ধরনের যোগাযোগ কার্যকর হবে, তখনই কিন্তু ওই পদ্ধতিতে যোগাযোগ স্থাপন করতে হবে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আজকে আমরা যে প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, সেটা হচ্ছে মৌখিক যোগাযোগের সুবিধা এবং অসুবিধা। আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সে প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।